আসলে অনেকটা দিন অনেকটা বছর চলে গেছে তাই ভাই, যে একসাথে কাজ করা হয় না। সেই ভাই একসময় আমার ভাই, কলজের ভাই, জেনেই যাইতাম, একসাথে যাইতাম, জেনেই এমনকি একই প্লেটে ভাতও খাইছি আমরা কি ভাই, একই বাসার নিচে একই ছাদের নিচে থাকছি। অনেকটা দিন হয়ে গেছে ভাইয়ের সাথে দেখা হয় নাই, কথা হয় নাই, হয়তো বা দেখা হয়েছে। ভাই হয়তো কথা বলার জন্য আমাকে ডাকছে, কিন্তু আমি অভিমান করে চলে গেছি। আমি আবার যা শুনছিও যে এতে মিলন ভাই কষ্ট পাইছে, আমি শুনছি। আবার কি বলবো ভাই, সত্যি আছে অনেক ভালো লাগতেছে যে আবার সেই আসলে বিপ্লব বড় ঘটনা কি। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আজকে একটা চমক দেখাবো আপনাদের এমকে ভিলেজের পক্ষ থেকে। সাজাবো তোমারে মনের মতো করে, সাথী হয়ে আসো যদি সাজাবো, আমি সাজাবো তোমারে মনের মতো করে। লাল বাগিচা দেখতেছেন অবশ্যই, তাহলে আপনারা ভাবেন আসলে আমরা কাকে দেখাতে যাচ্ছি। আসলে ভাবতে থাকেন এর ভিতর আমরা হয়তো বা দেখিয়ে দেব আপনাদেরকে। সাথী হয়ে আসো যদি এমকে কিনে, আমি সাজাবো তোমারে, সাজাবো তোমারে। সবাই প্লেট হাতে ফুল নিয়ে দাঁড়িয়ে আছে অশেষ অপেক্ষায়। ওস্তাদ একটু ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরে দেখতে থাকো, দেখতে থাকো, আজ কোনো প্রশ্ন করো না, ঠিক আছে? এই যে আমাদের রাজকুমার চলে আসছে। বরণ করে সারা জীবন বেঁচে থাকো প্রেমিকে চিমে, সারা জীবন বেঁচে থাকো প্রেমকে কিনে, আমরা সাজাবো তোমারে, আমরা সাজাবো। ও ওস্তাদ, এই জন্য আসলে হ্যাঁ হ্যাঁ আমাদের কলিজার টুকরা এসেছে। দেখো খালি দেখো, তাই তো বলি ওস্তাদ, লাল গালিচা কার জন্য? আমাদের কলিজার টুকরার জন্য। ওস্তাদ চলেন এবার কলিদাকে নিয়ে কলিদার কাছে চলে যাই। আসো 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 আসো। আমার কলিজার ভাই, চলে 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 চলে। ওস্তাদ মিলন ভাই, আমি জানি যে আমি যেদিন আপনি করে আমার সেই এমকে 3 যাব, সেদিন এরকম কিছু হবে করে, এই জন্য আমি আগে তো প্ল্যান ট্যান করে আইছি। আপনারা একটু থাকেন, আমি আসতেছি। আমিও প্ল্যান করি আইছি, প্ল্যান সারা আছে নাই করে ওস্তাদ। আচ্ছা বিপ্লব ভাই, আমি আর একটা কথা কই, যেহেতু তুমি ব্যবস্থা করছোই, সেহেতু শুধু আমরাই না, আমি মনে করি যে সবাই আমরা এখানে যারা আছি সবাই তোমার আমার সবাই ভালোবাসার মানুষ। তো সেই সূত্রে আমার তরফ থেকে তোমার তরফ থেকে মালা আমরা সবাইকে তুলে দিলাম। সবাই ধরো, না না সবাইকে আমরা দিয়ে দিলাম। প্রিয় দর্শক, আসলে দেখেন আজকে কিন্তু খুব কথা কম বলেছি, এই কারণেই। কারণ হলো কি, এই যে লাল গালিচা, এর অর্থ যদি কেউ বুঝতে পারে তাহলে হয়তো সে এতক্ষণ বুঝে ফেলছে। হয়তো যারা ভিডিওটা দেখবে তারাও কিন্তু হয়তো কেউ কেউ বুঝবে, কেউ কেউ এক একজন এক এক মন্তব্য করবে। আসল কথা হলো কি, হয়তো যারা মানে যারা হয়তো সম্মানী ব্যক্তি বা যদি কেউ ভালোবাসার কিছু হয়ে থাকে, তার জন্যই কিন্তু
এই লাল গালিচার ব্যবস্থা হয়ে থাকে। অবশ্যই জানে। আমার মনে হয় বিপ্লব আপনাদের কাছে সেই ভালোবাসার মানুষই আর কি, কারণ এটা কমন যখন হয়তো কমেন্ট করি তখনও দেখি কলিজার টুকরা। এই যে ভালোবাসা, এই ভালোবাসার টানেই কিন্তু এগুলো হয়। সচরাচর প্রকৃত যে যদি কেউ ভালোবাসার মানুষ হয়ে ওঠে তার জন্য কিন্তু লাল গালিচাই বিছানো। আজকে কিন্তু মিলনকে আমি ধন্যবাদ জানাচ্ছি এই যে এত সুন্দর একটা আয়োজন করার জন্য। খালি মিলন না, এমকে পুরো টিম, ঠিক আছে, এই যে লাল গালিচা দিয়ে বিপ্লবকে বরণ করলো, আসলে এতটাই ভালো লাগতেছে যা বলে বোঝানো যাবে না, ঠিক আছে। ইতিহাসের প্রথম উস্তাদ আজকে। এই লাল গালিচার দিকে তাকালেই বুঝতে হবে যে মানুষ কতটা ভালোবাসে। মিলন ভাই একটু সামনে আসেন। ওস্তাদ আমি কিছু না মনে করলে আমি দুটো কথা বলবো। হ্যাঁ বলো বলো। আসলে অনেকটা দিন অনেকটা বছর চলে গেছে তাই ভাই, যে একসাথে কাজ করা হয় না। সেই ভাই একসময় আমার ভাই, কলজের ভাই, জেনেই যাইতাম, একসাথে যাইতাম, জেনেই এমনকি একই প্লেটে ভাতও খাইছি আমরা কি ভাই, একই বাসার নিচে একই ছাদের নিচে থাকছি। অনেকটা দিন হয়ে গেছে ভাইয়ের সাথে দেখা হয় নাই, কথা হয় নাই, হয়তো বা দেখা হয়েছে। ভাই হয়তো কথা বলার জন্য আমাকে ডাকছে, কিন্তু আমি অভিমান করে চলে গেছি। আমি আবার যা শুনছিও যে এতে মিলন ভাই কষ্ট পাইছে, আমি শুনছি। আবার কি বলবো ভাই, সত্যি আজকে অনেক ভালো লাগতেছে যে আবার সেই। আসলে বিপ্লব বড় ঘটনা কি জানো, আসলে তুমি তো অনেক কিছুই জানো না। আসলে এই স্পটটাই সেই স্পট, যে আসলে কি বলবো, ওই ভিডিওটা যদি দেখে থাকো ভাই অনেক এই সেম জায়গায়, এই যেই জায়গায় দাঁড়ায় আছো তুমি, যে মানে যাদের কারণে এমকে টিম ছাড়ছি, আজকে তারাই আমার পাশে নাই। অনেক কষ্ট সহ্য হয়েছে ভাই, যারা আমার পাশে ছিল, এমন একটা সময় আমার ছাড়ি গেছে, যারা ছিল এই সময়টাতেই তাদের বেশি দরকার ছিল, কিন্তু কেউই পাশে থাকে নাই ভাই। হয়তো বা দোষ আমারও ছিল, নয় মিলন ভাই ছিল, নয় আমারই ছিল, যারই ছিল ছিল। এই জন্য একটা যে বড় একটা লং মানে সৃষ্টি হয়েছিল, দূরত্ব সৃষ্টি হয়েছিল। অনেক খুশি ভাই, আর কিছু করে পারলাম না, আমি সত্যি অনেক খুশি। তো ঠিক আছে ভাই, আমরা সবকিছু ভুলে আজকে নতুন কিছু শুরু করার জন্য অনুরোধ করতেছি। নতুন আমরা কথাটা হচ্ছে যে আজকের কান্ডাটা দর্শক আবার কষ্টের না, আজকের আবার কান্ডাটা হচ্ছে হাসির কান্ডা, আনন্দের কান্ডা। মানুষ কিন্তু আনন্দে খুশি হয়ে অনেক সময় চোখের জল চলে আসে, কান্না চলে আসে। আসলে ও যে বললো যে হয়তো মিলন ভাইয়ের বা হয়তো আমারই দোষ ছিল, আসলে আমাদের দুইজনের কারোরই দোষ ছিল না, আমাদের দুইজনের কারোরই দোষ ছিল না। ও স্বীকার করলেও আমি বলবো, না স্বীকার করলেও আমি বলবো। আবার ওর সঙ্গে কোনোদিনও দুই কথা হয় নাই, কোনোদিনও কথা কাটাকাটি হয় নাই। তৃতীয় পক্ষ যারা ওর আমার মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করছে, আমি তাদেরকেও বলবো যে ভাই আপনারাও শুধরায়া যান। এইভাবে যাদের আত্মার সাথে আত্মা, যাদের কলিজার সাথে কলিজা মিলে আছে, তাদেরকে আপনার হয়তো ক্ষণিকের জন্য, কিছুদিনের জন্য আপনারা আলাদা করতে পারবেন, সারা জীবনের জন্য কখনোই পারবেন না। এমনও দিন গেছে যে আমি মিলন ভাই একই ছাদের নিচে থাকছি, একসাথে খাইছি, একসাথে গরিবের গেছি। আবার মিডিয়ার একমাত্র আমি, বন্যার মিলন ভাই জানি, এখনো কেউ জানে না। আমার মনে হয় মিথেন ভাইও জানেন না। এমন এমন বিপদের মধ্যে আমরা পড়ছি, এই ব্যক্তিটা উদ্ধার করছে, কেউই জানে না। রানী বন্যারা খালি শুধু বন্যা মিলন ভাই আমি জানি, মিথুন ভাইও জানে না। আমি মাটির পাড়ে দাঁড়াতে করে পারবো। রাইতের ঘটনা ভাই মনে আছে, এটা আমি প্রকাশ না করি। এমন একটা দিন, এমন একটা রাইতে আমরা বিপদে পড়ছিলাম, অন্য গ্রামে যায় 20-25 জন আমার গিফট দিল ভাই, কত 50,000-60,000 টাকা চাইছিল ভাই, অনেক দিয়ে গাইছে। আজ জানলো সবাই, কেউ জানে না। তো যাই হোক, আসলে ভুল বুঝাবুঝির কারণে এগুলো হয়। মনের থেকে আসলে যারা প্রকৃত মানে একসাথে থাকে, একসাথে খায়, একসাথে উঠা বসা করে, একসাথে যাদের চলাফেরা, তাদের মধ্যে দ্বন্দ্বটা খুব কমই হয়। কিন্তু এই দ্বন্দ্বগুলো সৃষ্টি হয় কোন জায়গার থেকে? হয়তো দেখা যাচ্ছে মিলন আর বিপ্লবের এই যে আন্তরিকতা, আমার আর ওইটা মানে ভালো লাগতেছে না, ঠাটপাটি কিভাবে, এরকম কিছু লোক থাকে। তো মিলন যদি অনুমতি দেয় আমি দুইটা কথা বলবো। জি বলেন। আমার অনুমতি না, আপনি সেটা অনুমতি হলো দিলে আমরা কি, বলবো। এই যে আমাদের যেমন বিপ্লব ফিরে আসলো এমকে টিমে, তাই না? জি আরো কিন্তু কিছু শিল্পী আছে, আর এই শিল্পীদেরকে যে লোকটা হয়তো যারা তাদেরকে মানে
পিছনের থেকে ইন্ধন যোগাইছে, আমি মনে করি ওই শিল্পীদের ক্ষতিই করেছে ওই লোকগুলা। কারণ হলো কি, আমি কি চাবো যে না 10 চ্যানেল ছাড়ি দিয়া 2 চ্যানেল নিয়ে পড়ে থাকবো? থাক, এটা যদি হয়তো আমার মন মানসিকতা হয়, তাহলে হয়তো আমি বিপ্লবে কেমনভাবে পুশিং দিচ্ছি যে বিপ্লব তোমার ওই খালি মিলনের হনেই কাজ করো, তুমি শরীফের হনে যাও না, ওই এসএস প্রতিভায় যাও না, অন্য জায়গায় যাও না। এই যে ব্যাকাম দিছে, আমার মনে হয় ওই শিল্পীগুলোর ক্ষতিই করেছে ওই লোকটা। ঠিক আছে, ওই শিল্পীর ক্ষতিই করেছে ওই লোকটা। শিল্পীরা অবশ্য একদিন বুঝতে পারবে যে আমাদের কোন পর্যায়ে আমরা দাঁড়ালাম। আগে কাজ করতাম সবাই মিলেমিশে, যত চ্যানেল ছিল সব চ্যানেলে, এখন সেই চ্যানেল মালিকরা তাদেরকে ডাকে না। এটা যদি শিল্পীরা একটু মাথা দিয়ে মানে বুঝতে পারে, মাথা কাটা বুঝতে পারে যে আমাদের ক্ষতি হলো না লাভ হলো। যেই পিছনে যারা হয়তো ব্যাকাম দিচ্ছে, আমি নামটাই বলি, এই যে শরীফকে আমি এর আগেও একদিন বলছিলাম, সরাসরি বলছিলাম। কারণ হলো কি, আমি মনে করি শরীফ ক্ষতিটাই করে ফেলালো বেশি শিল্পীদের। ঠিক আছে, তাছাড়া শোভা, রিয়া, নাইমা, মিম, বিপ্লব, এরা তো সবাই মানে কি বলবো, এমনভাবে একটা মজবুত একটা দল ছিল যা ভাঙা বড় কঠিন ছিল। ঠিক আছে, এখন আর একটা বিষয় হলো কি, আমার সাথে মিলনের 2 কথা হতে পারে নাকি? হতেই পারে, কাজের ক্ষেত্রে হতেই পারে। এটা স্বাভাবিক। এটা সৃষ্টির মূলের থেকে হয়ে আসতেছে, এটা নিয়ে ভাবার কিছুই নাই। এখন সেই জায়গার থেকে যদি কালে আমি মিলনের ইজ্জত ধরে টানাটানি করি, আমার মনে হয় ওটা মানুষের কাতারে পড়ে না। আমি ভিডিও দেখছি, দেখার কারণেই কিন্তু আমি কথাগুলো বলতেছি। ঠিক আছে, যে এই যে একজনের সাথে আমার 2 কথা হলো বলেই মিডিয়ার মাধ্যমে তার ইজ্জত দিয়ে টানাটানি করব, কেমন মানুষ আমি হইলাম? মানুষের কাতারে থাকবো? আমার মনে হয় না। আমি তাকে মানুষগুলো ধরেই না। শোনেন, যদি ওনার সৎ জ্ঞান থাকতো তাহলে এই কাজ উনি করতে পারতো না। এই ভিডিও আমি দেখছি, বুঝতে পারছেন? উনার সৎ জ্ঞান নাই, উনি আসলে সেন্টিমেন্টাল, এই জন্য এইসব ফুটেজ তৈরি করছে। ওই লোকগুলোকেও বলি, আপনারাও শুধরে যান, সবাই মিলেমিশে আগের মতো আমরা কাজ করি, ভালো লাগুক। কারণ পাবনা এই যে যারা চ্যানেল মালিক মিডিয়া আছে, তাদের কিন্তু ভালো একটা সুনাম ছিল, ভালো একটা মানে ছিল, জায়গা ছিল দর্শকের মনে একটা অনেক। কিন্তু সেই জায়গাটা কিছু কিছু লোক ওরা মনে করে যে আজকে মনে হয় হন নেই, এতটি টাকা দিল মনে হয় এই দিলেই আমার সবকিছু হবে না। একটা সময় মিথেন ভাই, একটা সময় আমার যে আপন ছিল, আমার কথা শেষ করে দেন, একটা সময় যে আমার আপন ছিল সে অন্যজনের আপন। এই দুঃখ আমি কোনে কব, আজ পর্যন্ত কোনো দর্শকও শুনতে চাই নাই, কিংবা আমি কারো কাছে কবেরও বাড়ি নেই যে আমার আপন ছিল ভাই, আমার এনেছিল, সে আজকে অন্যজনের। কি কারণে? হঠাৎ করে, কোনো কারণই নাই। ওই যে উস্তাদ একটা কথা বলছেন না আপনি, যে আসলে শিল্পী হওয়ার পরে কিছু না চাওয়ার থেকেই এত কিছু পেয়ে গেছি, এই জন্য আর কি ধরে নেন ওই জিনিসটা ওদের মেন্টালিটি। একটা কথা কই উস্তাদ, আপনি কইলেন না যে মিলন ভাই ইজ্জত ধরে টানাটানি করছে, সে পাইতো না উস্তাদ যে টাকার ইজ্জত ধরে টানাটানি করবে, এই প্রমাণ তার কাছে নাই। হ্যাঁ, মিলনকে এইজন্য আমি ধন্যবাদ দিছি যে না, এই প্রমাণ সবকিছু তার কাছে আছে, সেও তো পাইতো, মিলন কোনো কথা সেও তো পাইতো যে টাকা ইজ্জত ধরে টান দিবে। মিলনকে ধন্যবাদ। ঠিক আছে, আরো অনেক কিছু আছে, কিন্তু আমরা চাচ্ছি না যে কাউর সঙ্গে ধরে নেন এরকম কিছু, কাউর প্রাইভেসি নিয়ে মন গড়া গল্প। আমি প্রমাণ সহ ফুটেজ সহ তাদের সামনে আমি ভিডিও উপস্থাপন করে তাদের সামনে ধরতে পারি, কিন্তু আমার তো ওই মন মানসিকতা নাই যে আমি একজনকে ছোট করে সোশ্যাল মিডিয়ায় 2 কথা বলবো। সেইটাই আমার কথাও তাই। আমিও কাউকে ছোট ভাবি না, কারুকে ছোট ভাবার হেনে জায়গাই না। ঠিক আছে, আমরা আইছি বিনোদনের জন্য, মানুষের বিনোদনের জন্য। এখানে কোনো দল করতে না, রাজনীতিও করতে না। ঠিক আছে, কিন্তু আমাদের ভিতর কিছু কিছু মানুষ 2 টাকার বিনিময়ে রাজনীতির পেছ লাগাই নেয়। ঠিক আছে, তো আমি চাবো আমরা সবাই আগের মতোই মিলে যাই, সবচাইতে ভালো হবে। আমি একটা কথা বলতে চাই, সেটা হলো যে আমি তো ছিলাম না, আমি ঢাকাতে থাকতাম, সবাই মোটামুটি কম বেশি জানে। তো ঢাকায় থাকতে আমি আপনাদের এই এমকে ভিলেজ মিউজিক প্লাস হচ্ছে এসএস প্রতিভা এইসব ধরনের কিছু চ্যানেলের গান টান শুনতাম। মানে ওরা এই যে রানী আপু, আশা, শোভা, একসাথে আমরা অনেকটা সময় পার করছি, খুব কাছের মানুষ। সেই সূত্রে আর কি এদের চেনা, মানে আপনাদেরকে চেনা। তো যখন আর কি ঝামেলাটা হয়,
তো লাইভগুলো আমি দেখতেছিলাম। তো যখন আমি এত কিছু জানি না যে কি নিয়ে কি হয়েছে, কিন্তু ওই লাইভগুলো দেখে যে দর্শকরা যে কমেন্টসগুলো করছিল, বিশ্বাস করবেন ওই কমেন্টসগুলো পড়ে আমি নিজেই কেঁদে ফেলছিলাম। মানে আমি নিজেই কান্না করে ফেলছি যে এত ভালো একটা সম্পর্ক কার এত এত নজর লাগলো যে এত ভালো একটা সম্পর্ক এভাবে নিঃশেষ হয়ে যাচ্ছে। খুব খারাপ লেগেছিল। তো আমি ঢাকা থেকেই দোয়া করেছিলাম, মন থেকে চেয়েছিলাম মালিক যেন মিলিয়ে দেয়। আসলে আজকে আমি নিজে উপস্থিত থেকে যে এই মিলনটা দেখবো এটা কল্পনাতে ছিল না। আশা করি সবসময় যেন এভাবেই থাকেন আপনারা। না কিছু কিছু কথা অবশ্য সামনে চলে আসে, যেমন শুরুর থেকেই মনে হয় আমি ছিলাম, তাই না? জি উস্তাদ। ঠিক আছে, সবচাইতে আমি কষ্ট পাইছিলাম শরীফের একটা কথায়। শরীফ বলছিল যে এই শিল্পীদের কিছু হলে আমাকে ফেস করতে হবে। শরীফ তুমি কে, কোন শিল্পীকে হাত ধরে কোথা থেকে নিয়ে আসলে, তুমি একটু এসে আমাকে বলে দাও। আমি ওই দিন ওই ভিডিওতে এতটাই কষ্ট পাইছিলাম। ঠিক আছে, না দর্শক তো দেখতেছে কোন শরীফ। আমি ওই দিন এতটাই কষ্ট পাইছিলাম যে মিমের জন্য কিন্তু আমার জেলের মানে থানার দরজা পর্যন্ত আমাকে নিয়ে গেছিল। ঠিক আছে, এই মিমের জন্য যে কেন আমার শিল্পীকে, আমার সঙ্গীত একাডেমির শিল্পীকে মাঠে নামানো হলো। আমাকে কিন্তু এসআই রাতে তুলে দেবে। আর দুইটা লোক আমাকে ব্যারিকেড দিয়ে ঠেকাইছিল, সেটা হলো একটা হালিম ভাই আর একটা হলো আমাদের ফরিদপুরের আর এক নেতা। এখন শরীফ এসে বলে যে এই শিল্পীকে কিছু হতে হলে ফেস করতে হবে আমাকে। তুমি কে? হ্যাঁ, ওই যে এখন বর্তমানে ওই গ্রুপের সাথে আছে। ঠিক আছে, এখন বিষয়টা হলো কি, শরীফের একটু বোঝা উচিত ছিল যে এই কথাটা কত দূর দিয়ে গড়তে পারে। কারণ প্রত্যেকটা শিল্পীকে কোন জায়গা থেকে কিভাবে কারা নিয়ে আসলো সেটা কিন্তু দর্শক জানে। শরীফ তুমি হঠাৎ করে ঢুকেই বলো আমার ফেস করতে হবে। তোমার একটু ভাবা উচিত ছিল যে মিম, নাইমা, রিয়া এরা কোন জায়গা থেকে কার হাত ধরে কিভাবে উঠে আসলো। তুমি ওই জায়গাটা কারো কিচ্ছুই করো নাই, কিন্তু আমার গালে জুতার বাড়ি দিয়ে তুই যাও। ঠিক আছে, আমার গালে জুতার বাড়ি দিয়ে তুই যাও। আজকে তো সব ঠিক হয়ে গেল। বলো, প্রকৃতির নিয়ম বড় কঠিন। উস্তাদ জি আজকে যে কথাগুলি বললো, আসলে শিল্পীগুলি মনির, বিপ্লব, নাইমা, মিম এরা যেখানে গান শিখত সেখানে আমার উস্তাদ জি থাকতো, আমিও থাকতাম। এমনকি বিপ্লব আমার কোলেরপুর বসে গান শিখছে। উস্তাদ জি ছিল এখানে, মিম ছিল, নাইমা ছিল, মনির ছিল। আমরা যে কি কষ্ট করে ওদেরকে গান শেখাইছি, মানুষ করেছি, এটা আপনারা ধারণা করতে পারবেন না। আর উস্তাদজি যে কথা বললো যে শরীফ, হ্যাঁ শরীফ আছে ফেস মুখ ফেস দেখা ইয়ে করে, এগুলো তো ঠিক না। হ্যাঁ, আমি দর্শকদের কাছে অনুরোধ করে বলি, এই গান শেখানোর মূল হলো কারিগরি ছিল আমার উস্তাদজি। ওখানে আমি তবল বাজাইছি। হ্যাঁ, সঙ্গীত একাডেমি থেকে এদের যাত্রা শুরু, ফরিদপুর থানার সঙ্গীত একাডেমি। ওই বিপ্লবের আমি কোলেরপুর নিছি, ওই নাইমা, মিম রাত্রিরে অনুষ্ঠান করে ওদের আমি রাত 1টা-2টার সময় ওদের বাসায় যা পৌঁছা দিয়ে আসছি। উস্তাদজি কথা ঠিক না? তো হ্যাঁ, কথা পৌঁছা দিয়ে আসছি। যাই হোক দর্শক, আপনারা যেটাই যা বলেন, যেটাই যা শুনেন, এটাই হলো সত্যি কথা। ওদের জন্য উস্তাদজি প্রচন্ড পরিশ্রম দিছে, প্রচন্ড খাটনি করেছে। হ্যাঁ, এর জন্য সবকিছু উস্তাদ দিয়ে হলো অবদান। তো যাই হোক, ওই খাটনির দাম নাই তো। আর একজন ফেস করতে বলতিছে, বোঝেন নাই? উস্তাদ লালন পালন করলো, কিন্তু ফেস করতে বলতিছে আর একজন। আর একটা কথা বলে আমি শেষ করে দেবো। জি উস্তাদ বলেন, বলেন উস্তাদ। সেটা হলো কি, যে শরীফ যে কথাটা বলেছিল, ঠিক আছে, না তুমি নয় আর এক শরীফ আছে। ওটা ধরো ওই শরীফ আছে ওই যে মানে তোমার ওই সুবাদের সাথে। আচ্ছা যাই হোক, সুবাদের সাথে ওই শরীফ আছে, কিন্তু আমি কিন্তু এখনো সুবাদের সাথেই, আমি কিন্তু আলাদা না। তবে শরীফকে অনুরোধ করব, তুমি এই শিল্পীগুলোকে পারলে পরে প্রত্যেকটা চ্যানেলে আবার আগের মতো অ্যাডজাস্ট করে দাও। দেখি তোমার কত ব্রেন বুদ্ধি নিয়ে তুমি চলতে পারো। যদি তুমি আগের মতো এই MK টিমের মাঝে তুমি প্রত্যেকটা শিল্পীকে দাঁড় করাতে পারো, তাহলে বুঝবো যে না আসলে তুমি শিল্পীদেরকে ভালোবাসো। আর যদি না পারো, তাহলে আমি মনে করবো যে সারা জীবন তুমি শিল্পীদের ক্ষতি করে গেলে। এই যে রিয়ার যে পর্যায়, আলামিনীর যে পর্যায়, কয়টা চ্যানেলে এখন তারা কাজ পায়?
তুমি কি তাদেরকে 2 টাকা দিয়ে চালাচ্ছ না, কিন্তু ওই শিল্পীগুলো তো এখন বুঝতেছে যে আমরা কোন ফাঁদে পড়ে গেছি। এমনও আছে ওস্তাদ, দেখছি এখন পাক পাড়তিছে, আমার কাজে লাও, ঠিক আছে উস্তাদজি, তো যাই হোক, আমার এটুকুই বলার ছিল। আমার একটা জিনিস ভুল হয়েছে উস্তাদজি, সেটা হলো সেই ক্লাবে, সেই গানের ক্লাবে, সেখানে আমাদের নরেশ স্যার ছিল, জি জি সে মারা গেছে, অবশ্যই আপনারা তার জন্য দোয়া দোয়া করবেন। হ্যাঁ অবশ্যই আমার মঞ্জু স্যার ছিল, মারা সেও গেছে। মারা গেছে, তার জন্য দোয়া করবেন। আমরা সবাই মিলে একটা সুন্দর একটা পরিবেশ তৈরি করেছিলাম ওইখানে, সবাই মিলে। তারপরে এই চ্যানেলের সব কিছু নিয়ে আসার মূল কারিগরি ছিল আমার উস্তাদজি, তাদেরকে নিয়ে আসছে, আস্তে আস্তে টুকটু করে আস্তে আস্তে মানুষ করেছে। সেখানে তো অন্য কেউ আর দাবি করতে পারে না, পারলে উস্তাদ দিয়ে ওখানে দাবি করতে পারে। অবশ্যই অবশ্যই। আচ্ছা মামা একটু বলতে চাইলে মামা বলে। আসলে বলার যে কি বলবো, মানে বলতে গেলে অনেক কথাই বলতে হয়। যেমনটা নানা বললো যে প্রত্যেকটা শিল্পীর পিছনে আমরা শ্রম দিছি। আসলে তারা শিল্পী তৈরি করেছে আর বিকাশ ঘটাইছে কিন্তু আমরা। জি উস্তাদ। কিছু কিছু শিল্পী ওই যে যেমন বললো যে সঙ্গীত একাডেমি থেকে যখন বিপ্লব ছোট মানে হাফ প্যান্ট পরে থাকে, ওই সময় হচ্ছে একসাথে কাজ করছে, এদের নিয়ে কাজ করাইছি। মনির হাফ প্যান্ট পরে, একটা ইংলিশ প্যান্ট পরে, একদম মানে হ্যাংলা। আর এগলি আইছে হচ্ছে রাসেল ভাই, এসএস ফুটেজে ছিল। আচ্ছা মিমের কথা বলি, নাইমার কথা বলি। মিম যখন প্রথমত আসে আমার সাথে কথা হয়, যে আমি বললাম যে হচ্ছে একদিন কাজ করে দাও আমার চ্যানেলে। তো যাই হোক, পরে উস্তাদের সাথে যোগাযোগ হয়, এসএস প্রতিভায় প্রথম কাজ হয়, পরের দিন আমার চ্যানেলে কাজ হয়। নাইমাকে আমি বলি তুমি তো গান হচ্ছে বলো, তুমিও মিডিয়াতে চলে আসো। নাইমার প্রথম কাজটা হচ্ছে আমার রাজু ভাই ইউটিউব চ্যানেলে। ও স্বীকার করবে না, কারণ দিন সে মানে ও পাল্টে গেছে। মানুষ পিছনে কথা মনে রাখে না। আমি এটা নাইমাকে আমি কটূক্তি করতেছি না, যেটা সত্যটা বলতেছি। আমার এই মাথার উপর দিয়ে 25 কেজি চাউলের বস্তা আমি নিয়ে গেছি, ওস্তাদ বলো, শিল্পীর বাড়িতে আমি নিয়ে গেছি, পান কিনে নিয়ে গেছি তার আম্মার জন্য। জর্দা 8 টাকা কৌটা ছিল তখন, আমি কিনে নিয়ে গেছি। এগুলো কি না ভালোবাসা? আজকে খুঁটা দিচ্ছি না, মানে ওরা মানে এমন একটা পর্যায়ে চলে আসে, মানে যেসব কথাবার্তা বলে মানে খুব খারাপ লাগে। যেমন নানা বলতেছে রাত 1টার সময় আমি তাদের পোষা দিয়েছি, এটা সত্য কথা। তাহলে অবশ্যই তো তার ভালোর জন্য রাত 1টার সময় হ্যাঁ দিয়েছে, তাহলে তার অবশ্যই কৃতজ্ঞতা স্বীকার করতে হবে যে আজকে নানা আমার জন্য এত কিছু করছে, আমার মনে রাখতে হবে। আমি আজকে এমকে টিমে বিট বক্স বাজাচ্ছি, আমার বলতে হবে যে আমি একদিন বাজাইছি। আর আমি এটা স্বীকার না করি হবে না তো, কারণ পিছনের কথা মানুষ ভুলে যায় কখন, যখন তার টাকা হয়, মানুষ চেনে, যখন সম্মান বেড়ে যায়, হঠাৎ বড় লোক হলে এটা ভুলে যায় পিছনে, অধিকাংশ লোক ভুলে যায়। যারা হচ্ছে আচ্ছা, যাদের মধ্যে মানুষত্ব আছে তারা ভুলে না, কিন্তু যাদের মধ্যে নাই তারা ভুলে যায়। আমি এটা কারোকে ওস্তাদ আমি ছোট করতেছি না কারোকে, মানে এটা যেটা বাস্তবতা হয় ভালোবাসার থেকে। হ্যাঁ এই বাস্তবতা আমি বলতেছি। তাহলে তোমাদের জন্য আমরা এত কিছু করলাম, আজকে তোমরা কেন আমাদের অপবাদ দাও? এই ছেলেটা কি দোষ করছিল এমকে টিমে মিলন ভাইয়ের সাথে, আজকে তো সব একই হয়ে গেল। তাহলে মাঝখানে এই যে দূরত্বটা, একটা বছর যে গ্যাপটা, দর্শকের ভুল বোঝানো, দর্শক অনেক কমেন্ট করছে, আমার দালাল বলছে যে মিলনের দালাল। আর আমি কি বলছি, হ্যাঁ আমি দালাল, সমস্যা কি? আজকেও কবে ভাই মেলা মানুষ আছে বলো, ওরা তো নিয়ে আসতে পারলো না, কিন্তু চলে আসলো। আর এটাই আজকে ভুল বোঝাবুঝি শেষ হবে দর্শকের, যে মিলন ভাই আর যদি বিপ্লবের মাঝে যদি এরকম ঝামেলায় থাকতো, তাহলে বিপ্লব কেন আসলো? আসলে এগুলো কি হয়, মানে কারো সাথে কিন্তু কারো জমি টাকা পয়সা এগুলো নিয়ে বিবাদ। এরা এক এক বাপের এক একটা সন্তান, আমরা এক একটা বাপের এক একটা সন্তান, আমাদের বাড়ি আলাদা, ঘর আলাদা, তাহলে বাঁচবে কেন? ওই এক যে হিংসা। আমি যদি এর সাথে জমি নিয়ে বাঁচতো, একটা কথা ছিল, টাকা নিয়ে বাঁচতো, জিজ্ঞাসা করেন কারোর সাথে কোনো বাজা নেই, তাহলে কেন বাঁচবে? হিংসা প্রতিহিংসা। তো যাই হোক, সবাই হিংসা প্রতিহিংসা ছেড়ে দিয়ে কারণ এর আগে যে খ্যাতিগুলো পাইছি, দালাল, সুদখোর, ঘুষখোর, আজকে মিলনের চ্যানেলে দাঁড়াই বলতেছি, মিম, শোভা, তাদেরকে আমিও ডাকছিলাম যে আসো মিলনের বিচার করব, তারা কিন্তু আমার ডাকে সাড়া দেয় নাই, পথের ধুলির মতো আমাকে উড়ায় দিছিল।
মিলনের বিচার করা ওয়ান টাইম। মিলন এমন ইউটিউবার না, আমার যে সিনিয়রও না, অবশ্যই ঠিক আছে? মিলনের গালে থাপড়ানো ওয়ান টাইমের ব্যাপার, কিন্তু তারা আমার পথের ধুলোর মতো উড়াই দিল আমার কথাটা। মানে আসলোই না। তাহলে আমি কি বুঝবো মিলনের দোষ না কি? আমি একটা ছোট করে কথা বলি, হয়তো ছোট মুখে, যদি আপনার সম্মান যদি কেউ করতো তাইলে ওই ওতে বলতো না যে লতিফ কে, হ্যাঁ আপনাকে তো তারা মূল্যায়ন আচ্ছা করে না। যাই হোক, আর একটা জিনিস আপনারা এখন বুঝে যান। এখন এই আপনি একটু সামনে আসেন তো, একটু সামনে আসেন। এই যে ইনি হ্যাঁ হ্যাঁ নতুন হ্যাঁ, আসেন এন আসেন। আপনার নামটা কি? হ্যাঁ, তাপসী খাতুন। এই দেখেন, এই যে ইনাকে কি কোনোদিন দেখছেন এমকে টিমে? না অন্য কোনো জায়গায়ও মনে হয় দেখা যায় নাই, তাই না? না। ইনি কিন্তু নতুন একজন প্রতিভা। মানে প্রতিভা। উনির খুব ইচ্ছা গান করার আর কি, বিনোদনের জন্য উনার খুব মন চাচ্ছে। তাহলে হয়তো আমাদের মধ্যে কেউ না কেউ তার সাথে যোগাযোগ করেছে হুম নাকি? অবশ্যই যোগাযোগ কে করেছে? শরীফুল ভাই শরীফ যোগাযোগ করেছে, তাই না? তাহলে শরীফ যোগাযোগ করে নিয়ে আসে, যদি কালো যে ঘরের ভিতর বসার হয়, তাহলে কি আর ওর ই ঘটলো? বিকাশ ঘটলো। তাহলে ওর বিকাশটা কোনতে ঘটলো? এমকে টিমের মাধ্যমে। ওর ফেসটা দেখতে পারতেছেন, তাহলে আমার এমকে টিমে তো মূল্যায়ন অবশ্যই করা দরকার অবশ্যই নাকি? অবশ্যই এখন তার ফেসটা যদি ওই মিমের চ্যানেলেই যাইতো, তাহলে ওই মিমকেও তো সে ওই রকমই প্রাধান্য দিতে হবে যে না, মিমের চ্যানেলের থেকে আমার মুখটা মানে বিশ্বর দরবারে তুলে ধরছে মিমের মিডিয়ার মাধ্যমে। এই জিনিসগুলো যদি আমরা না বুঝতে পারি, তাহলে কিন্তু ওই যে সেই আগে হওয়ার মতোই, ঠিক আছে? তো দর্শকের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা না বুঝে না শুনে খারাপ মন্তব্য করবেন না, ঠিক আছে? মেলা মানুষ করবে, আমি জানি এই বিষয়ে কিছু করে। তাদের সমস্যা নেই, তাদের কোনো সমস্যা নেই। কারণ হলো কি, আমি সেটা তো যারা বুঝবে তারা না সেটা তো আমি দর্শকদের বলেই দিয়ে গেলাম। আমি তো তাদেরকে অফার দিছিলাম, আসো আমার পকেটের টাকা খরচ করে আমি মিটিং করব, মিলনের বিচার করব। তারা আমার ডাকে সাড়া দেয় নাই, ওস্তাদ ঠিক আছে? বন্যা কিছু বলবি? ওই যে সে কথা তো বললেন না ওস্তাদ, আপনি কিসের দিন খনি পাইছেন? ওস্তাদ আমি কিছু বলতে জি বলেন, আজকে বলবোই। বলো। বলেন। চলে আসবো না? আমাকে নিয়ে অনেক অনেক বাজে কথা বলা হয়েছে, ওস্তাদ। এটা কিন্তু মামা জানে, সবাই জানে, কম বেশি সবাই জানে। মানে যেগুলো বলার মতো না সেগুলো তুলে তুলে ধরছে মিডিয়াতে, আমাকে বাজেভাবে তুলে ধরছে। আচ্ছা বিপ্লব, কি বলবো? মানে তোমার জন্য নাকি ও, তুমি নাকি আমার জন্য এমকে সারছো, সত্য কথা না, শুনছেন? ওর মুখ থেকে শুনছেন? এর আগেও তো তোমার একটা শর্ট ভিডিও। হ্যাঁ হ্যাঁ, এটা এর আগে আমরা কিন্তু শুনছি। আমার চ্যানেলে কিন্তু বলেছে সে যে তোমার জন্য ছাড়ি নাই। হ্যাঁ, তো আমাকে যেভাবে বাজেভাবে তুলে ধরছিল, বলছিল কি যে মিলন কিসের জন্য ওকে গাড়িতে নিয়ে আসে, আমাকে নাকি মিলন ভাই বেশি প্রাধান্য দেয়। আচ্ছা, মিলন ভাই আমার চ্যানেলের ভিডিও এডিট করে দেয়, আর আমি আমার আইফোন মিলন ভাইকে ভিডিও করার জন্য দেই। এখানে কিন্তু সবাই আছে, মামা যেরকম রানী আপুকে একটু হলেও সাপোর্ট করে বেশি। সাপোর্ট নাই, মামা শরীফুল ভাই রানীর ভিডিও আমি এডিট বলি করে। আমার রানীর video চ্যানেলটাই edit আমার থেকে কাছে, শুরু করে আমি ভাইয়ের কাছে ভিডিও এডিট সবকিছু। থেকে আপলোড পর্যন্ত এটা আমি কাজ করি, তাই বলে কি বাজে মন্তব্য? হ্যাঁ, এটা আমরা অনেক আগে থেকেই জানি, শুরুর থেকেই আপনার কাছে ওই চ্যানেলটা। আসলে আজ যে না না ওস্তাদ, এক মিনিট, এই মাঝে একটা কথা আছে। বন্যা যে বললো যে আমাকে বেশি প্রাধান্য দেয়, গাড়ি করে নিয়ে আসে। আমি তো দেখছি যে মিলন ভাই তো ওইসব শিল্পীদেরকেও মাইকত করে নিয়ে গেছে, আবার নিয়ে আইছে। এটা তো বাস্তব কথা। আমি বলি মামা এমন দিন গেছে, আমার ছেলে ঘরেও লাই না, আমার বাড়ি দূরে, তোরা থাক, আমার বোন গলি যাবো, এবারে নিয়ে গেছে। আচ্ছা, তারপর তা আমি বলি আমার বাসা অনেক দূরে। একটা সারা দিনে একটা ফোন দিয়ে ভিডিও করলে সেগুলো তো পার করতে অনেক সময় লাগবে না? তো মিলন ভাইয়ের 2টা গাড়ি আছে, ওর কিন্তু একটু হলো বিবেকে বাঁধবে যে আমার যেহেতু গাড়ি আছে, আমার ওর ফোন দিয়ে আমি ভিডিও করতেছি, ওকে একটু রেখে আসি, এটা কিন্তু ওর বিবেকে বাঁধবে, ওনার উচিত। তাহলে আমাকে রেখে আসলে তোমাদের সমস্যা বেশি। তোমার সাথে না হচ্ছে সেলিম ভাই আর মীর, তারপরে হচ্ছে তোমার হচ্ছে রিয়ার সঙ্গে হচ্ছে শরীফের সঙ্গে মিল, তাহলে তোমার সঙ্গে কি ওদের তো সম্পর্ক আছে মনে হয়, তাই জন্য ওদের সঙ্গে এত মিল, তাই না? না, এখানে এমনটা বোঝায়। আরেকটা বিষয় আছে, আরেকটা বিষয় আছে, সেটা হলো কি, এগুলো কিন্তু বাস্তব কাহিনী। কারণ হলো কি, এই যে যত শিল্পী আমার সাথে কাজ করে সবাই কিন্তু জানে এই কথাটা, আবার অনেক দর্শকও জানে। এই এতগুলো শিল্পীর মধ্যে থেকে রিয়াকে কিন্তু আমি খুব বেশি পছন্দ করি শিল্পী হিসাবে। কারণ আপনারা কি বলবেন রিয়ার সাথে আমার প্রেম চলে?
বলেন। এখন কথার পরিপ্রেক্ষিতে আমার মনে যাই হয় আসতেছে। আচ্ছা, দ্বিতীয় কথা হলো কি, শরীফের চ্যানেলে রিয়া এসে কাজ করতো, অনেক চ্যানেলে কাজ করতো। শরীফ নিজেই বলতো যে উস্তাদ বাংলাদেশ একটু তুলে হ্যাঁ, দেয়, দায়িত্ব আমাদের, এটা আমার দায়িত্ব। তুলে দেয়। তা আমি মনে করি সেই জায়গার থেকেই ওই বন্যাকে বাড়ি পৌঁছানো বা তার আনা নেওয়া, এটা মিলনের একটু দায়িত্বের মধ্যেই পড়ে, কারণ বন্যার বাড়িটা অনেক দূরে, মেলা দূরে। তাই না, অনেকটাই দূরে। তাহলে ওকে সেভ করে নিয়ে আসা বা সেভ করে পৌঁছে দেওয়া, এটা মিলনের এটা দায়িত্ব। চ্যানেল মালিকের অবশ্যই দায়িত্ব। আপনারা যদি এটা খারাপ ভাবেন, আসলে এই দুঃখ থোয়ার জায়গা নাই, এই আর দুঃখ আরেকটা থোয়ার জায়গা কথা নাই। উস্তাদ, আমি অনেকের বিষয়ে অনেক কিছু জানি, আমার কাছে অনেক কিছু আছেও। আমি ইচ্ছা করলে কিন্তু ভিডিও সামনে এসে আমি দেখাইতে পারি, কিন্তু আমার ফ্যামিলি না, না, আমাকে না, না। সেই শিক্ষাটা দেয় না। অত দেখানোর ঠিক আছে, দরকার নাই। তোমাদের মতো আমার ফ্যামিলি আমাকে সেই শিক্ষা দেয় নাই, নয়তো কবে দিতাম। চুপ করেছিলাম আজকে এই দিনটার জন্য, যে একদিন সময় আসবে, কারণ আমরা কোনো ভুল করি নাই। আমাদের কাছ থেকে বিপ্লবকে কেড়ে নিয়েছিল তোমরা, আর দেখছো আজকে সেই বিপ্লব চলে আসছে আমাদের কাছে, কারণ ওই যে উপরে একজন মালিক আছে। আর একটা বুঝছো? কথা, আমাকে কিন্তু কেউ জোরও করে নাই এনে আসার হ্যাঁ, জন্য। না, হ্যাঁ, বিপ্লব, এই জিনিসটা বলো, তোমাকে কি জোর আর একটা করা কথা হয়েছে? বলি, দর্শক বন্ধুরা আপনারা বলতে পারেন যে ভুল হয়েছে, শরীফ ভুল হয়েছে, উস্তাদ ভুল হয়েছে, মিলন বুঝাইছে, বন্যা কল তোমাকে হাতে পাতে থাকিছে। আসলে কে বিল, আমি যদি না আসতাম আমাকে কেউ বাইদেও লিয়ে আসতে পারতো না। এখন আমি আইছি, আমাকে কেউ ঠেবেরও পারে নাই। এই বিপ্লব, তোমার বাড়িতে যায় মিলন ভাই বসে থাকছে, তোমাকে কিন্তু আমি আনতে এটাই পারে করছি। নাই। মিলন ভাই আমার বাদ গেছে, সে আমার বড়, তো আমার বাদ গেছে আমাকে আনার জন্য। আমি তাও আইছি ভাই, আসি নাই। তার মানে কি বোঝা গেল যে আমাকে যদি তুমি টানো শরীফ, আমি আসবো। কিন্তু এখন করলে আমাকে কেউ ডাহেও নাই যে শোনো, আমি আসছে ইচ্ছে একা আছি। একাই, কিন্তু আজকে আসাতেও অনেকটা পিছনে বাধা বিঘ্ন সৃষ্টি হয়েছে, তারপরেও কিন্তু তার ভালো লাগাতে আসছে। তো যাই হোক, এই হিসাবে আমি বিপ্লবকে ধন্যবাদ জানাই। আর হ্যাঁ, আমার কথা এটা মামার হচ্ছে কি, কথা, আজকে আসার পথে অনেক বাধা বাধা বিঘ্ন, আইছে। পিছনে পিছন থেকে বাধা টাইনি বিঘ্ন ধরছে সৃষ্টি ভাই। হয়েছে, এইভাবে টানি ধরছে, আমি তারপরে সবাই বাধা ছুটে পেরিয়ে নিয়ে চলে আইছি, চলে বুঝছেন? আসছে। তো যাই হোক, বিপ্লবকে আমি সেই হিসাবে ধন্যবাদ জানাচ্ছি। কারণ কথা হচ্ছে বিপ্লব, বাহ, মামা। তোমার জীবন তোমাকেই সাজাইতে হবে। তোমার জীবনটা আমি বা অন্যরা সাজাই দিতে পারবে না। জি জি রে। তোমার ফ্যামিলি বললামই তো মামা, যে আমার এনে থাকতো হ্যাঁ। সে অন্য জায়গায় অন্যজনের এনে থাকে। নিজে চলা শেখো, জি। নিজের পায়ে দাঁড়াতে শেখো। সময় অনেক আছে আরো পিছনে, মানে বাস্তবতা খুব কঠিন। এই বাস্তবতা শেখো, শিখে আগামী পথ সামনের দিকে আগাও, এটাই তোমার প্রতি আমাদের আর কামনা। আরেকটা কথা বলবো, নেক্সট টাইম আমাকে নিয়ে কোনো ভিডিও করলে এমন ভাবে আমিও তোমাদের তুলে ধরবো, মিডিয়াতে মুখ দেখাইতে পারবে না। এটা না বলে না দিলাম। না, ওটা করার দরকার নাই, ওটা এখন করা আমরা যাবে না। অস্ত কারণ দোস্ত। হলো ওরা বলো দলে এখন তুমি রাগে বলো। ভয়ে এখন বলতেছে আমি তুলে ধরবে না। কারণ হলো আমরা চাই আবার আগের মতো আমরা ফেরত আসি, ঠিক আছে? ওস্তাদ, আচ্ছা আমরা আর ভাই বাড়াইতে যাচ্ছি না। আচ্ছা আর একটা কথা বলি মামা, এমন এমন ওই এক আইডি থেকে 3-4টা 30-40টা কমেন্ট করে, আর করুক গো, আমরা ওটা দেখবো। হ্যাঁ, ও যে আসলে কথা হচ্ছে যে ওগুলো তো কুকু। না না, যার যতটুকুন জ্ঞান আছে অতটুকুন দিয়ে সে লিখবে, ওটা বাদ দাও। আমাদের অনেক দর্শক আছে যারা হ্যাঁ। বুদ্ধি খাটিয়ে কমেন্ট করে। তোমাদের যারা ভালোবাসে, ভালোবাসা আজীবন থাকবে, ওই হৃদয়ের কোণে। ভিডিও বড় আমরা শেষ করি। ওস্তাদ, যেহেতু বিপ্লব আসলো, এই হিসাবে একটু আনন্দ করে আমরা ভাই নাকি